আমার জন্ম 6ই সেপ্টেম্বর 1936। এই কলকাতার বউবাজার অঞ্চলে পঞ্চাননতলা লেন, ওইখানে আমি জন্মেছিলাম। ওই 5-6 বছর আমরা ওখানে ছিলাম। তারপর যুদ্ধের সময় যেই বোমা পড়লো, সমস্ত ফ্যামিলি আমরা দেহের দিকে চলে গেলাম আরামবাগের কাছে, হুগলি জেলার মধ্যে কেশবপুর বলে একটা গ্রাম। সেখানে আমাদের পৈতৃক জমি জমা সব আছে, সেইখানে গিয়ে উঠলাম। তা আমি সেখানেই আমাদের ফ্যামিলি মোটামুটি শিফট হয়ে গেল। 1-2 জন খালি চাকরি বাকরির জন্য কলকাতায় রয়ে গেল, আর আমরা সব চলে গেলাম। সেইখানে যাওয়ার পরই আমার দাদারা আমরা সব সেখানকার স্কুলেই পড়াশোনা করলাম। স্কুলে পড়াশোনা করার পর এখন যেটা আগে ম্যাট্রিকুলেশন ছিল, এখন তো ওটাকে কি বলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইসব এখন গ্রাম থেকে পড়ে আবার কলকাতা আসা। 41 সালের ডিসেম্বরেই বোধ হয় কলকাতায় 2-3 জায়গায় বোমা পড়লো, এবং বোঝা গেল যে জাপান ড্রাইভার, তখন তো আইএনএ জাপান আলাদা করে বুঝতো না, সবাই জাপানই ভাবত যে জাপান ড্রাইভার কলকাতা আক্রমণ করবে। হ্যাঁ, এবং তখন সবাই ভয়ে ভয়ে সব যার যেখানে ছিল সুবিধে গ্রামের দিকে সব পরিবার নিয়ে চলে যেতে আরম্ভ করলো, এক্সোডাস যাকে বলে। এবং এই সময়ে গ্রাম বাংলার অনেক উন্নতি হলো। যুদ্ধতে দেশের আর সামগ্রিক ক্ষতি হলেও গ্রাম বাংলার কিন্তু খুব সুবিধা হলো। এই বড় বড় লোকেরা যারা সন্ততি নিয়ে কলকাতায় বাড়ি ঘর করে অফিস কাচারি করে ট্রামে করে চলে বেশ আরামে দিন কাটাচ্ছিল, তারা এবার প্রাণ ভয়ে ভীত হয়ে গেল। এবার তার সব গ্রামের দিকে গেল, এবং গ্রামের দিকে গিয়ে এরা দেখলো যে এই যে এসছি, এটা 2 মাস 3 মাসের এসে আম কাঁঠাল খাবার ছুটি নয়। হ্যাঁ, এখন এখানে বেশ থাকতে হবে ছেলে মেয়েদের আমাদের। তারা দেশের দিকে বাড়িঘর দৌড় পথঘাট করলো, এবং সবচেয়ে বড় কথা স্কুল করতে আরম্ভ করলো। কেন, প্রথমেই যেটা স্কুল দরকার ছেলে মেয়েদের এডুকেশন। এখান থেকে একটা টিচার নিয়ে যেয়ে চলে গেল, এবার কি করব? তখনই গ্রামের দিকে সব গ্রামে ট্রামে, হ্যাঁ, 5-10 কিলোমিটারের মধ্যে মধ্যে সব জায়গায় গ্রামে গ্রামে স্কুল হতে আরম্ভ করলো। তা পথঘাট রাস্তা তো যতদূর সম্ভব হলো। এই আমাদের গ্রামেও সেরকম হয়েছিল, সবাই গেল। তরুণ লোকেরা যে সব লাইব্রেরি করতে আরম্ভ করলো, পাবলিক লাইব্রেরি হলো। তারপর পল্লী হিতৈষণী সমিতি, যেটা এখন তো পঞ্চায়েত সমিতি, তখন তা ছিল না, গ্রামের লোকেরা নিজেরা সমিতি করতে উন্নয়নের সেই সব হলো, করে সব গ্রামের দিকে বেশি উন্নতি হতো। এবং যুদ্ধের সময় যে একটা দুর্ভিক্ষর মতো হয়েছিল যুদ্ধের পরবর্তীকালেই, হ্যাঁ, সেই সময় গ্রামের রীতিমতো লঙ্গরখানা করে সব খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা সব লোকেদের দেওয়া হতো। প্রত্যেক দিন লাইন করে আসছে, আর তারা সব নিয়ে যেত গ্রামে। তখন গ্রামের সব অদ্ভুত সারা পড়ে গেছে। আমরা তখন নিচু ক্লাসে পড়ি। হ্যাঁ, তা এই করতে করতে তো যাই হোক দেখতে পেয়েছিলাম, বুঝতে পারছিলাম যে দেশে একটা খুব, আমাদের তখন অল্প বয়স, অতটা বোঝার শক্তি হয়নি আমাদের। করতে করতে তখন দেখা গেল যে একটা খবর সব আসছে বড়দের মারফত, যে একটা স্বাধীনতার যুদ্ধ হচ্ছে, যুদ্ধ থেমে গেছে, এবার স্বাধীনতার সংগ্রাম বেশ মোটামুটি রকম হচ্ছে। এবং মাঝে মাঝে সব লিডাররা গ্রামে এসে বক্তৃতা দিচ্ছে। তখন তো কংগ্রেসই ছিল, আর কেউ ছিল না, লিডাররা বক্তৃতা দিত। একদিন খবর এলো আমাদের কাছে যে সামনের শনিবার আমাদের গ্রামের পাশে বেশে বলে একটা জায়গা, সেখানে প্রফুল্ল সেন মশাই শনিবার 3টের সময় বক্তৃতা দেবেন। তা আমরা তো খুব উৎসাহিত, গ্রামের লোকেরা ওইখানে যাবো। হেডমাস্টার মশাই রুলিং দিলেন, একদম স্কুল থেকে বেরোনো যাবে না। হ্যাঁ, স্বাধীনতার আগে স্কুল থেকে একদম বেরোনো যাবে না। তা আমাদের যাওয়া হলো না। পরে রিপোর্ট পেলাম যে উনি এসেছিলেন, বক্তৃতা দিয়েছেন। উনি নাকি গায়ে কেরোসিন মেখে থাকেন
মশার ভয়ে। এই তারপর করতে করতে 47 সাল এলো, আমরা সব ফ্ল্যাগ ট্যাগ নিয়ে উড়ি করে বেড়ালাম। হ্যাঁ, স্কুলে আমাদের জিলিপি আর সব কি খাওয়ানো হলো, ফ্ল্যাগ হোয়েস্টিং হলো, গান হলো, সজনীকান্ত দাস গান লিখেছিলেন, সেই গান গাওয়া হলো। আর গ্রামের লোকেদের নিয়ে একটা ছিল। আর গভর্নমেন্টের তখন তো এখন যেমন পঞ্চায়েত ছিল, তখন তো মানে ব্লক ছিল, তখন ওগুলোকে সার্কেল বলা হতো। আচ্ছা, হ্যাঁ, ওই যে সিনেমায় দেখান না কোনো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শহর থেকে দূরে হ্যাঁ, এই যে প্রেসিডেন্ট, ওই সার্কেল অফিসার প্রেসিডেন্ট প্রত্যেক গ্রামেতে ছিল। সে প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্টের সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে যার যোগাযোগ হতো। তবে গ্রামের খুব উন্নয়ন টুন্নয়ন তখন কিছু হতো না, ওটা ওই কিছুটা স্পাইং খবর টবর নেওয়া আর ডোল টোল দেওয়া হতো আর কি। হ্যাঁ, যেমন ম্যালেরিয়ার কুইনাইন ডিস্ট্রিবিউশনটা কুইনাইন পোস্ট অফিসেও দেওয়া হতো ফ্রি। প্রত্যেক পোস্ট অফিসে কুইনাইন ফ্রি দেওয়া এবার লেখা ছিল, যে যখন যেত কুইনাইন পেয়েছে। আমার মনে হয় ততটা আমরা দেখিনি। কোন সময় বক্তৃতা হলো হলো স্বদেশী যাত্রা আসতো, মুকুন্দরাম তেমন ছিলেন না, কিন্তু তার অনুগামী আরো অনেক দল ছিল স্বদেশী যাত্রা করতো। তাদের পারমিশন দেওয়া নিয়েও ঝামেলা ছিল, কোনো রকম না গভর্নমেন্ট বিরোধী হয়, অত গভর্নমেন্টকে বাঁচিয়ে দেশাত্মমূলকভাবে বঙ্কিমচন্দ্রের মতো আর কি। হ্যাঁ, গভর্নমেন্টের ডিরেক্টলি বলছি না, কিন্তু দেশাত্মবোধ জাগো মুক্ত মুখ। হ্যাঁ, যে আমাদের ঠাকুর ফ্যামিলি যা করে গেছে, দেশের লড়না তোমরা জাগো, ভারতবর্ষ জাগো, এই ইত্যাদি এইসব হতো। কিন্তু সরাসরি ব্রিটিশ বিরোধী যে সমস্ত ক্যাম্পেন, সে সময় তো আমাদের নজরে পড়েনি, সেগুলো শহর অঞ্চলেই ছিল বেশিরভাগ। এগুলো তো বেশিরভাগই লুকিয়ে লুকিয়ে হতো। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই লুকিয়ে লুকিয়ে হতো তো, কিছু অ্যাক্টিভিটিস তো ছিলই। কিন্তু পূর্ববঙ্গে বেশ বেশ ভালো ছিল, তাহলে ওখানে পথ চলাচল অসুবিধে ছিল, লোকে যেতে পারত, এসব পরে আমরা জেনেছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ ছিল বই কি 1905 সালেই তো বোমা, আলিপুর বোমা মামলা মামলা হয়েছে, অনুশীলন টিলন সব তো ছিলই কলকাতায়। হ্যাঁ, তবে এরা তো আর এই সাহস ছিল না যে পতাকাটায় রাস্তায় বেরিয়ে যাবো, সেটা কোনো অকেশনে, যেমন মেদিনীপুরে হয়েছিল, একমাত্র মেদিনীপুরেতে এইভাবে হয়েছিল, আর চট্টগ্রামে তো আগে হয়েছিল। হ্যাঁ, সমস্ত লোক জমায়েত হয়ে ফ্ল্যাগ নিয়ে 200-400-500 লোক থানার দিকে চলে গেলাম, কি মহকুমা অফিসে চলে গেলাম, সেটা আমাদের গ্রামের থেকে ওই রকম না। অন্তত আমরা তো ক্লাস 5-এ পড়ি, তখন আর কি বুঝবো। আমাদের যেটা সেই সময় দাগ কেটেছিল মনে, সেটা হলো রায়াট। আচ্ছা, ওই 43-44-45 তো মোটামুটি দুর্ভিক্ষ টুর্ভিক্ষ এইসবের মধ্যেই যাচ্ছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, একটু শান্ত হয়েছে। আমাদের দেশে দুর্ভিক্ষ তত বেশি হয়নি, আমাদের দেশে বেশিরভাগই একটু তথাকথিত উচ্চ ছিল, কায়স্থ এবং ব্রাহ্মণ, এবং তাদের প্রত্যেক ফ্যামিলি কিছু কিছু লোক কলকাতায় চাকরি বাড়ি করে ইত্যাদি। সুতরাং খুব বেশি একটা আমাদের এখন দেশে হয়নি। অন্য জায়গায় সব হতে পারে, আরও আরও প্রত্যন্ত নয়, আমাদের তো অত প্রত্যন্ত নয়, কেন আমাদের রেল স্টেশন থেকে প্রায় 7-8 মাইল দূরে মাত্র আমাদের বাড়ি। 7-8 মাইল খুবই কষ্টকর। 7-8 মাইল মানে কত কিলোমিটার বোঝানোর জন্য? 1.5 গুণ করো, তখন 13 কিলোমিটার মতো। এবার তুমি, আমি যা শুনেছি তোমাদের মানে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনের কথা তুমি বলছো, সেটা কিন্তু তারকেশ্বর। ওদের তারকেশ্বর থেকে নেমে 13 কিলোমিটার হেঁটে মুন্ডেশ্বরী নদী ক্রস করে, মুন্ডেশ্বরী দামোদর, তারপর দামোদর মুন্ডেশ্বরী ক্রস করে তুমি দেশের বাড়িতে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো হেঁটে হেঁটে। হ্যাঁ, তোমরা হাঁটতে, সেটা মানে তুমি তো হেঁটেইছো, মানে ঠাকুরদা তো হেঁটেইছেন, তোমরাও। আর সেটা হলো প্রত্যেক মানুষের যাতায়াতের অসুবিধা আছে, কিন্তু ভাব ধারণা তাদের তো নদীয়ার এই 7-8 কিলোমিটার কিছুই নয়। আজ এইখানে যদি একজন ভালো বক্তৃতা কিছু করে, সেটা 10-15 কিলোমিটার ধরে ছড়িয়ে পড়বেই। সেই হিসেবে বলছি যে আমাদের গ্রাম তত প্রত্যন্ত নয়, গ্রাম অবধি হাঁটা চলারও তো রাস্তা আছে, গরু গাড়িও তো যাচ্ছে, এই কথাটা বলছি। নদী থাকার জন্য অসুবিধা হয়েছিল, সেসব বাধা কাটাতে
নদীকে অতিক্রম করতে, ব্রিজ করতে আরও 15 বছর লেগে গিয়েছে। 60 সালে, 61 সালে, আবার আমার তুমি যখন জন্মেছিলে বড় ছেলে 71 সালে, তখনও কিন্তু আমাদের গ্রামে সোজা গাড়ি যেত না। না, যেত না। আমার নিজের মনে আছে যে আমি নদী ক্রস করে পৌঁছেছি, সেটা আমার মনে আছে। দুটো নদী ক্রস করতে হতো। মানে তার মানে এটা 71 সালের পরেও এই গল্পটা ছিল। ওইসব জায়গায় কন্ডিশন, প্রথমে একটা রাস্তা করতে হবে, তারপর তো ব্রিজ। শুধু একটা ব্রিজ করে দিয়ে লোকে তো হেঁটে যাবে না। সুতরাং ওই চাঁপাডাঙ্গা, আরামবাগ আর তারকেশ্বর এইসব বিখ্যাত জায়গা থাকলেও এদের মধ্যে ইন্টারলিঙ্ক শহর ছিল না। আরামবাগ তো তখন একটা পানিশমেন্ট এরিয়া ছিল, সব লোকেদের বদলি করা হতো সরকারি অফিসারদের। আরামবাগ, তারপর মুর্শিদাবাদের কাঁথি আর নর্থ বেঙ্গল। মুর্শিদাবাদের কাঁথি নয়, বলো মুর্শিদাবাদের কন্টাই। মুর্শিদাবাদের কন্টাই? মুর্শিদাবাদে একটা কন্টাই জায়গা আছে। তাই নাকি? হ্যাঁ, এটা আমি জানতাম। এটা যেমন কাঁথি যেমন যেখানে আছে, ও এটা সেই সব জায়গা সব ছিল। কথা হচ্ছে বঙ্কিমচন্দ্র একবার নাকি ওইখানে বদলি হয়েছে। বঙ্কিমচন্দ্র ওইখানে ছিলেন আরামবাগের কাছে, কেন গড়মান্দারণ যে লিখেছিলেন দুর্গেন্দ্রনন্দিনী, যে গড়মান্দারণ আরামবাগ থেকে বেশি দূর নয়, 15 মাইল হবে হয়তো, মানে 20 কিলোমিটার মধ্যে। গড়মান্দারণকে ইয়ে করে দুর্গেন্দ্রনন্দিনী লিখেছেন। তা ওখানে ইয়ে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার সব বন্ধুরা বললো, দেখুন চ্যাটার্জি সাহেব, এখানে মুচিরা খুব ভালো জুতো করে, মাপ নিয়ে জুতো একদম ফিট করে দেবে আপনার। হ্যাঁ, আপনি ডেকে বলবেন। তো উনি বললো, তাই নাকি? তাই তো মুচিকে খবর দিলেন যে মুচি এসে মাপটাপ নিচ্ছে। হ্যাঁ, হাতে পায়ে, হাতের লেন্থ, বগল, কোমর, এই সব জায়গার মাপ নিচ্ছে। হ্যাঁ, পায়ের মাপ নিচ্ছে না। বললে, কী ব্যাপার, তুমি আমার জুতো করবো পায়ে, তুমি আমার অন্য জায়গায় মাপ নিচ্ছ? বলে, এখানে তো জুতো আপনি 2 মাস পরবেন, 10 মাস তো চলছে, আপনাকে বগলেই রাখতে হবে। আর সেই জন্য আমরা চুরিটা যাতে বগলে ভালো ফিট করে যায়, সেই জন্য আমরা ওই মাপেই করি। এইরকম ছিল তখন, মানে আরামবাগের ব্যাপার। আরামবাগে তখন অনেকে পুরনো লোকেরা জাহানাবাদ বলতো, জানি না, বোধহয় ওখানে পুরনো নাম জাহানাবাদ ছিল, জানাবাদ বা জাহানাবাদ বলতো। বড় আরামবাগ। তো ওই সময়, যুদ্ধের সময়, আমাদের গ্রামের সব বড় লোকরা সব গেলেন। আর সেই সময় সব নবীন যারা ছিলেন, যুবক, তারাও লাগলেন। তার সব আমাদের দাদা, কাকা, এখন আর কেউ বেঁচে নেই। হ্যাঁ, তারা খুব পরিশ্রম করতেন। তখন একমাত্র ব্রতচারীর যে ইয়েটা, সেটা কিন্তু গ্রামে গ্রামে কিছু কিছু পৌঁছে গিয়েছে। যারা সব ট্রেনিং নিয়েছে, সেই প্রিন্সিপালে ওই পানা পরিষ্কার করো, রাস্তা তৈরি করো, হ্যাঁ, এইসব, মানে পল্লী গ্রামায়ণ যা করা যায় এইসব করতো।